প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকের ক্লাসের আমাদের বিষয় হচ্ছে ডিজিটাল ডিভাইস অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমাদের সৃজনশীল প্রশ্নোত্তরের ক্ষেত্রে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই দুই ধরনের প্রশ্নের উত্তর খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা ক্রুশিয়াল ইস্যু। কারণ হচ্ছে যে আমরা যখন খাতায় লিখতে যাই সেক্ষেত্রে আমরা প্রথমে কোনো একটা প্রশ্নের প্রথমে জ্ঞানমূলক দিই, তারপর অনুধাবন। সেক্ষেত্রে প্রথম যে জ্ঞানমূলক বা অনুধাবন দিলাম সেখানে যদি আমরা খুব ভালো একটা আমাদের খাতার ইমপ্রেশন তৈরি করতে পারি, আমাদের পরীক্ষার মার্কস ভালো আসার সম্ভাবনা বেড়ে যায়। তো সেক্ষেত্রে জ্ঞানমূলক অনুধাবনমূলকের প্রশ্নের উত্তর করার জন্য আমরা এই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে দেখব। তো আমরা স্লাইডে চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন, বুলিয়ান অ্যালজেব্রা কি? সেক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এক ধরনের গণিত যেটা লজিক গেট ও ডিজিটাল সার্কিট ডিজাইনে ব্যবহৃত হয়। এটি মূলত আউটপুট হিসেবে 0 অথবা 1 এই দুটো নিয়ে কাজ করতে পারে। আর আমরা বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশন ইউজ করি, তার মধ্যে মৌলিক অপারেশন 3টা, অ্যান্ড অর নট। আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, রেজিস্টার কি? রেজিস্টারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। রেজিস্টার মূলত একটি মেমোরি, ছোট একটি মেমোরির ইউনিট যেটি খুব দ্রুত গতিতে কাজ করতে পারে। তো আমরা যদি এর প্রয়োজনীয়তা বলি, এটি খুব দ্রুত ডেটা অ্যাক্সেস করতে পারে। কারণ হচ্ছে যে এখানের যে মেমোরি এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে খুব ফাস্ট কাজ করে। সিপিইউ দ্রুত এখানে ডেটা রাখতেও পারে, ডেটা রিট্রাইভ করতে পারে। প্রসেসরের কার্যক্ষমতা বাড়ানো, ডেটা হোল্ডিং করা, গাণিতিক ও লজিক্যাল অপারেশন, বিভিন্ন যে আমরা ইনস্ট্রাকশন দিই সেগুলো এক্সিকিউশন করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে এই কাজগুলো করতে গেলে খুব দ্রুত গতিতে কাজ করতে হয়, যেটা কিনা রেজিস্টারের মাধ্যমে সম্ভব। আমরা ডিজিটাল ডিভাইসের এমসিকিউ প্রশ্নে দেখেছিলাম যে একটা প্রশ্ন ছিল যে কোনটির গতি বেশি সেক্ষেত্রে মেমোরি এলিমেন্টের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে রেজিস্টারের সবচেয়ে স্পিড বেশি, তারপরে ছিল ক্যাশ লেভেল 1, ক্যাশ লেভেল 2, এরপরে ছিল আমাদের র্যাম। তো আমরা যদি এই সিকোয়েন্সটা করি সেক্ষেত্রে রেজিস্টারের স্পিড সবচেয়ে বেশি, এর কস্ট সবচেয়ে বেশি, কিন্তু আমাদের সিপিইউতে এর পরিমাণ সবচেয়ে কম দেয়া থাকে। পরবর্তী প্রশ্ন, ফ্লিপফ্লপ কি? আমরা এটা জানি, ফ্লিপফ্লপ হচ্ছে একটি মেমোরির ক্ষুদ্রতম ইউনিট যা একটি বিট ধারণ করতে পারে, হোক সেটা 0 অথবা 1। বিভিন্ন ধরনের ফ্লিপফ্লপ আছে, এসআর, জেকে, ডিটি। এই ফ্লিপফ্লপগুলো আমরা রেজিস্টার, কাউন্টার বা অন্যান্য বিভিন্ন সিকোয়েন্সিয়াল বা কম্বিনেশনাল সার্কিট আমরা ব্যবহার করি। তো প্রশ্নগুলো যদি এরকম আসে যে ফ্লিপফ্লপ কি, প্রশ্নটা ছোট কিন্তু উত্তর করার ক্ষেত্রে আমরা একটু বড় করে লিখতে পারি এই ধরনের বিভিন্ন উদাহরণ দিয়ে। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, প্রশ্ন হচ্ছে যে এক্সঅর সকল মৌলিক গেটের সংমিশ্রণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এটা হোক এক্সঅর বা এক্সনর যেটাই বলুক, অথবা বললো যে এক্সঅর বা এক্সনর গেট একটি যৌগিক গেট ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমরা প্রথমে সেটা সম্পর্কে বলবো যেটি চাওয়া হয়েছে। যদি এক্সঅর হয় তো এক্সঅর একটি কমপ্লেক্স গেট যা মৌলিক গেট অ্যান্ড অর নটের সমন্বয়ে গঠিত। এক্ষেত্রে আমরা এখানে দেখিয়ে দিব যে আসলে এটার মেইন সমীকরণটা কি, এ এক্সঅর বি। তাহলে আমরা দেখছি যে এখানে এ বার বি যোগ এ বি বার, অর্থাৎ এখানে আমরা দেখছি যে এর উপরে পূরক লাগবে, বি এর উপরে পূরক লাগবে। তাহলে দুটি নট গেট, এ বারের সাথে বি গুণ, এর সাথে বি বার গুণ, তাহলে দুটি গুণ, দুটি অ্যান্ড গেট প্রয়োজন এবং মধ্যে একটি অর গেট প্রয়োজন, মোট 5টি গেটের সমন্বয়। এভাবে করে আমাদের এটি উত্তর করতে হবে। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, লজিক ফাংশনের সরলীকরণ কেন প্রয়োজন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যে কোনো ফাংশন করতে গেলে লজিক ফাংশন যখন ডিজাইন করি, আমরা বিভিন্ন ডিভাইসের ডিজাইন করি, সেক্ষেত্রে সরলীকরণটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। কারণ হচ্ছে যে আমাদের ফাংশনগুলো অনেক বড় হতে পারে, আমরা যদি এটাকে সরলীকরণে বিভিন্ন মেথড, বিভিন্ন সূত্র প্রয়োগ করে যদি আমরা এটাকে সরলীকরণ করি সেক্ষেত্রে দেখা যায় যে ফাংশনটা অনেক ছোট হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে এই সরলীকরণটা কেন প্রয়োজন। তো সরলীকরণের মাধ্যমে আমরা যখন সার্কিট ডিজাইন করব কম গেট প্রয়োজন হবে, ডিজাইনটা সহজ হয়ে যাবে, সার্কিটটা তৈরিতে কম খরচ লাগবে, দ্রুত গতিতে হবে। কারণ হচ্ছে সার্কিটের পরিমাণ কমে গেল, যত বেশি সার্কিট ইউজ করা যাবে তার ডিলেটা বেড়ে যায় তত। তো আমরা কম সার্কিট ইউজ করছি, কম গেট ইউজ করছি, যার কারণে হচ্ছে আমাদের দ্রুত কাজ করবে, কম পাওয়ার খরচ হবে যেহেতু কম গেট, কম স্থান দখল করবে যেহেতু আমাদের মাদারবোর্ড মানে যেখানে আমাদের সার্কিটগুলো থাকে সেক্ষেত্রে সেখানে আমাদের কম সার্কিট ব্যবহার করলাম, তাহলে আমাদের অনেক জায়গা বেঁচে গেল। আমরা যদি পরবর্তী স্লাইডে আসি, আমাদের এখানে বলা হয়েছে যে অর গেটের তুলনায় এক্সঅর গেট সুবিধাজনক, ব্যাখ্যা করো।
অর গেটের তুলনায় এক্সঅর গেট সুবিধাজনক অবশ্যই, কারণ হচ্ছে অর গেট একটি মৌলিক গেট আর এক্সঅর গেট একটি যৌগিক গেট। তো এক্সঅর গেটকে হাফ অ্যাডার ফুল অ্যাডার ডিজাইনে আমরা ব্যবহার করতে পারি, সেটা তো অরে পারি না, কারণ এটি বিট যোগের কাজ করে। এক্ষেত্রে বেশ কিছু কাজ আছে এক্সঅরের, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু যদি দেখি, বিভিন্ন তুলনার ক্ষেত্রে বিভিন্ন বিট ইনপুটে দেওয়া হয়েছে, সেগুলো তুলনার ক্ষেত্রে আমরা এক্সঅর ব্যবহার করতে পারি। এগুলো সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে অথবা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা জাস্ট এখন দেখে নিই যে কী কী ক্ষেত্রে সুবিধাজনক। এক্সঅর গেট আমাদের এই আকারে প্রকাশ করা হয়, যা সহজেই বুলিয়ান সমীকরণকে সরল করতে সাহায্য করে। অর গেট দিয়ে একটি অপারেশন করা যাবে, কিন্তু এক্সঅর গেট দিয়ে অ্যাট এ টাইম 3টি অপারেশনে করা যাচ্ছে, তাহলে সহজে ছোট হয়ে যাচ্ছে। এক্সঅর গেট ক্রিপ্টোগ্রাফি, ডেটা এনক্রিপশনে ব্যবহার করা হয়। ক্রিপ্টোগ্রাফি বলতে বোঝানো হচ্ছে আমরা যখন কমিউনিকেশনে প্রেরক থেকে প্রাপকের দিকে কোনো ডেটা পাঠাই, ডেটাটা যাতে মধ্যে মিডলম্যান অ্যাটাক হয়ে কোনো হ্যাকিং বা কোনো কিছু পাল্লায় যদি পড়ে যায়, সেক্ষেত্রে যাতে সেটি সেফ থাকে, সেই জন্য আমরা ক্রিপ্টোগ্রাফি মানে ডেটাটা এনক্রিপ্ট করি। আর অপর প্রান্তে প্রাপক ইন্ডিয়া আবার এটাকে ডিক্রিপ্ট করতে হয়। তো এটার ক্ষেত্রে আমাদের এক্সঅর গেটটা সুবিধাজনক। এক্সঅর গেট প্যারিটি চেকিংয়ে কাজ করে, এরর ডিটেকশন করে, কারেকশনে গুরুত্বপূর্ণ এটা। এছাড়া এক্সঅর গেটের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিট ফ্লিপিং করা যায়। এক্ষেত্রে এই বিট ফ্লিপিংটা স্টেনোগ্রাফি বা ইমেজ প্রসেসিংয়ে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে এক্সঅর গেটটা খুব লাইট ওয়েট, খুব দ্রুত কাজ করে, যা হার্ডওয়্যার সফটওয়্যার উভয়ই সাথে খুব কম্পিটেবল, যার কারণে এটা কার্যকর। আমরা যদি পরবর্তী প্রশ্নে আসি, সত্যক সারণী কি? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সত্যক সারণী। এই প্রশ্নটা আমাদের বরাবরই আসে এবং আমরা এটার উত্তরটা করতে গেলে একটু মানে গোলমাল করে ফেলি। তো সত্যক সারণী মূলত একটি টেবিল বা ছক, যা লজিক গেট বা লজিক ফাংশনের ইনপুট ও আউটপুটের সব সম্ভাব্য মান একত্রে দেখায়। মূলত এটা হচ্ছে যে সত্যক সারণীর মেইন বেসিক। এটি মূলত একটি গুরুত্বপূর্ণ টুল, যা ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক ডিজাইনে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমাদের সত্যক সারণীর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা যদি দেখি, এটি সম্ভাব্য কম্বিনেশন দেখাচ্ছে ইনপুটের, এটির ওই কম্বিনেশনের আউটপুটে কী হবে তা জানাচ্ছে, এটি বুলিয়ান ফাংশন বিশ্লেষণ, লজিক গেট ডিজাইন এবং ডিজিটাল সার্কিট বিশ্লেষণে ব্যবহার করা হচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে আসলে দেখব যে এখানে আছে এক্সঅর গেট ক্রিপ্টোগ্রাফি ও ডেটা এনক্রিপশনে ব্যবহার করা হয়, কারণ এটি রিভার্সিবল, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এক্সঅর গেট আমাদের ক্রিপ্টোগ্রাফি বা ডেটা এনক্রিপশনে ব্যবহৃত হয়। কিছুক্ষণ আগে আমরা এই বিষয়ে একটু কথা বললাম, এখন একটু বিস্তারিত দেখে ফেলি। রিভার্সিবল মানে হচ্ছে যে প্রেরক ইন্ডিয়া আমরা এটাকে ডাটাটাকে কোনোভাবে এনক্রিপ্ট করলাম, যেটা হচ্ছে যে প্রাপক ইন্ডে গেলে আবার সেটাকে ডিক্রিপ্ট করলে মূল ডাটাটা ফিরে আসবে। এক্ষেত্রে আমাদের এক্সঅর গেট ব্যবহার করি। আমরা যদি এক্ষেত্রে চিন্তা করি, আমাদের ডাটাটা হচ্ছে একটা প্লেইন টেক্সট, আর আমরা যেটা দিয়ে এটাকে এনক্রিপ্ট করব সেটা একটা কি অর্থ হচ্ছে একটা চাবির মতো বলা যায়। এই চাবি দিয়ে আমরা এটাকে লক করে দেবো, এই টাইপসের অনেকটা। সেক্ষেত্রে লক করার পরে যে ডাটাটা পাবো, মানে যেটা আমরা প্রেরক থেকে প্রাপক ইন্ডে প্রেরণ করব, যেটা হচ্ছে হ্যাকিং হলেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এটা এনক্রিপ্ট করা। মেইন যে ডাটাটা সেরকম দেখতে হবে না। এক্ষেত্রে আমরা যদি একটা ফাংশন মানে আমাদের সমীকরণ ইউজ করি, যে আমাদের মেইন যে ডাটাটা মানে প্লেন টেক্সট, এটার সাথে চাবি যেটা আছে ওটাকে আমরা এক্সঅর করে ফেললাম, করে যে ডাটাটা পাচ্ছি এটাকে আমরা এনক্রিপ্টেড ডেটা বলতে পারি। এটা হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফির ভাষায় বলা হয় সাইফার টেক্সট। তো সেক্ষেত্রে সাইফার টেক্সটটা আমরা পাঠিয়ে দিলাম প্রাপক ইন্ডে। এটা হচ্ছে যে মিডিয়া মানে মাধ্যম পার হয়ে যাচ্ছে, যাওয়ার পরে যখন গেল প্রাপক ইন্ডে আমরা আবার করব কি, যে চাবিটা ছিল ওই চাবি দিয়ে আবার এক্সঅর করব সাইফার টেক্সটটাকে। এটা যদি আমরা এক্সঅর করি, আবার পুনরায় আমরা প্লেন টেক্সট ফেরত পাবো। এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় যে এই চাবিটা প্রেরকের কাছেও থাকতে হবে, প্রাপকের কাছেও থাকতে হবে, সিমেট্রি কি মানে একই ধরনের কি। সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা যদি এটা উদাহরণ দিয়ে আবার দেখি, সেক্ষেত্রে দেখব, ধরলাম যে একটা প্লেন টেক্সট 1011 আর চাবিটা হচ্ছে 1100। এক্ষেত্রে সাইফার টেক্সটটা কী হবে, এই দুটাকে এক্সঅর করব, কারণ আমরা কি দেখছি একটু আগে, এক্সঅর করেছি কার মধ্যে, প্লেন টেক্সট এবং কি। তো এই দুইটা ডাটাকে আমরা যখন এক্সঅর করলাম, তো ডাটাটা পেলাম আমরা 0111। এটা তো গেল হচ্ছে সাইফার টেক্সট, এটাই আমরা প্রেরণ করছি। সেক্ষেত্রে এখন যদি হ্যাকিং হয়ে যায়, সেক্ষেত্রে ডাটাটা আসবে 0111। তো মূল ডাটা কিন্তু আমাদের এটা না, মূল ডাটা 1011। এখন প্রাপক ইন্ডে যখন পৌঁছে যাবে ডেটাটা,
সাইফারটেক্সটটা, সেক্ষেত্রে তখন আমরা আবার এক্সর করব, কারণ আমরা কিটাকে প্রেরক ইন্ডেও দিয়ে রেখেছি, প্রাপক ইন্ডেও দিয়ে রেখেছি। তাহলে 1100 এটা প্রাপক ইন্ডো জানে, সেক্ষেত্রে 110 দিয়ে আমরা আবার 011 যে সাইফারটেক্স 0111 এটাকে এক্সর করব। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1011, যা কিনা প্রথমে প্লেন টেক্সট যেটা ওটা। তাহলে আমরা দেখলাম একবার এক্সর করলে এনক্রিপ্ট হচ্ছে, আবার একই কি দিয়ে এক্সর করলে ডিক্রিপ্ট হয়ে যাচ্ছে। এভাবে আমরা মূল ডেটাটা ফিরে পাবো। আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি যে এক্সরের বেশ কিছু ভূমিকা আমরা জানি যে ভিন্নতা যাচাই করে, মানে ইনপুটে যে ডেটাটা দেয়া হচ্ছে সেই ডেটাটার মানে এটা কি আসলেই কি দুইটা ডাটা একই রকম দেওয়া হয়েছে নাকি অন্যরকম দেওয়া হয়েছে, এটা যাচাই করতে আমরা এক্সর ইউজ করি। এক্সরটা মূলত ভিন্নতা যাচাই, মানে যে ইনপুটে ডেটাটা দুটো আসলো এই দুইটা ডাটা আলাদা কিনা, আলাদা হলে এক্সর গেট সিগন্যাল দিবে, জানাবে। সেক্ষেত্রে আমরা একটু দেখি এটা ডিটেলস। পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর। মূল ধারণা কি এটার, দুইটি ইনপুট ভিন্ন হলে আউটপুটটা 1 হবে, একই হলে আউটপুট 0 হয় এক্সরের যেটা। তো সেক্ষেত্রে আমরা যদি ব্যাখ্যাতে দেখি যে এ ও বি দুটি ইনপুট, এই দুটো একই যদি হয় তাহলে আউটপুটটা 0 হবে, আর এ ও বি যদি ভিন্ন হয় তাহলে আউটপুটটা 1 হবে। এক্ষেত্রে আমরা চাইলে যদি এটি অনুধাবনে আসে, আমরা চাইলে সত্যক সারণীটা ব্যবহার করতে পারি, তাতে বিষয়টা আরও বেশি ফ্রুটফুল হবে, মার্কস পাওয়া আরও সুবিধাজনক হবে। সেক্ষেত্রে আমরা যদি চাই আমরা ব্লক ডায়াগ্রামটাও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা তোমাদের নিজস্ব যে এই সম্পর্কে ধারণা আছে এটা ব্যবহার করে যতটা পারো এটাকে ভালো করে ফুটিয়ে তুলবা। তো এখানে আমরা মেইন থিমটা দেখি যে ইনপুট দুটোতে যদি ভিন্ন রকম ইনপুট দেওয়া হয় তাহলে আমরা আউটপুটে 1 পাচ্ছি। তো আউটপুট 1 মানেই তো এটা হচ্ছে অ্যাক্টিভ, এজন্য শুধুমাত্র যদি ভিন্ন হয় সেক্ষেত্রে এক্সর থেকে আমরা একটা সিগন্যাল পাচ্ছি। এজন্য বলা হয়েছে যেহেতু আউটপুটটি 1 হয়, এই জন্য যখন এ ও বি দুটি ইনপুট ভিন্ন হয় তখনই আমরা আউটপুটে 1 পাচ্ছি, আর আউটপুট 0 মানে এটা তো ইনঅ্যাক্টিভ। তাহলে আমাদের এক্সরটা অ্যাক্টিভ হচ্ছে কখন, যখন ইনপুট দুটো ভিন্ন হচ্ছে। এজন্য ভিন্নতা যাচাই গেট এটাকে বলা হয়। এজন্য আমাদের প্রশ্ন যদি আসে ভিন্নতা যাচাই এক্সর ব্যাখ্যা করো, এক্ষেত্রে আমরা এই ব্যাখ্যাটা করবো। এক্ষেত্রে তোমরা আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা যদি পরবর্তী স্লাইডে আসি, এক্ষেত্রে প্রশ্ন আসছে যে বুলিয়ান চলক ও সাধারণ চলক এক নয়। এই প্রশ্নের উত্তরগুলো আসলে শুনলে মনে হয় খুবই সহজ, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে গেলে আমরা আসলে কোনো টপিকস খুঁজে পাই না যেটা কিনা ইনফরমেটিভ লাইন খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। এজন্য আমরা এইগুলোর ক্ষেত্রে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখবো, যে আমরা অবশ্যই এই যে বুলিয়ান চলক সাধারণ চলক এক নয় ব্যাখ্যা করতে বসতে অথবা কোনো পার্থক্য, এক্ষেত্রে এভাবে তালিকা আকারে ছক আকারে দেখালে ভালো হয়, খুবই ভালো হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে রাখলাম যে আমাদের কী কী দিকগুলো আমরা উল্লেখ করছি, যে মানের ক্ষেত্রে বুলিয়ান চলক দুটো মান নিতে পারে, 0 1 একটা ট্রু ফলস, কিন্তু সাধারণ চলক আনলিমিটেড মান নিতে পারে। ব্যবহারের ক্ষেত্রটা কোথায়, বুলিয়ান চলকটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স, লজিক গেট, সার্কিট ডিজাইন, প্রোগ্রামিং এগুলোতে ব্যবহার করছি, কিন্তু সাধারণ চলক গণিত, ম্যাথমেটিক, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স ইত্যাদি মানে বিভিন্ন সেক্টরে এটি ব্যবহার করা হচ্ছে। অপারেশন যদি বলি, বুলিয়ান চলকের ক্ষেত্রে বা বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের মূলত মৌলিক অপারেশন 3টা, অ্যান্ড অর নট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যদি মৌলিক অপারেশন বলি, অ্যান্ড মানে গুণের কাজ, অর মানে যোগের কাজ, নট মানে পূরকের কাজ, এই 3 ধরনের কাজ করতে পারে। সাধারণ চলকের ক্ষেত্রে এই অপারেশনটা হতে পারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ অথবা ভাগশেষ, আমরা যেটাকে মডিউলাস বলি। তো এই ধরনের বিভিন্ন রকম অপারেশন করতে পারে, রুট করতে পারে, স্কোয়ার রুট করতে পারে, বিভিন্ন রকম অপারেশন করতে পারে, যেগুলো বুলিয়ান চলকে নট অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল না। আমরা উদাহরণ যদি একটা দিয়ে দিই এই ক্ষেত্রে আরও সেটা ফ্রুটফুল হয়। সেক্ষেত্রে আমরা দেখিয়ে দিচ্ছি A0 B1 হলে আমরা যদি এটা অর গেট ইউজ করি তাহলে উত্তরটা 1 পাচ্ছি অর গেট ব্যবহার করে। একইভাবে যদি আমরা যোগের ক্ষেত্রে ব্যবহার করি x2 y3 তাহলে আমরা পাচ্ছি 5। এক্ষেত্রে দিকে আরেকটা জিনিস আছে যে প্রতিনিধিত্ব কোনটি করছে, বুলিয়ান চলকের প্রতিনিধিত্ব মেনলি অন অফ, আর এখানে পরিমাণ বা সংখ্যা প্রতিনিধিত্ব করছে। আমরা উদাহরণ একটি নিচে দিয়ে আরও ব্যাপারটা ক্লিয়ার করে ফেলতে পারি। যেমন আমরা যদি একটি ফ্যান চালাই, ফ্যান যদি চালানোর ক্ষেত্রে আমরা সুইচটা অন করলাম অফ করলাম, এই দুটাই অপশন, সেক্ষেত্রে এটিকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সাথে তুলনা করতে পারি। অন করা মানে 1, অফ করা মানে 0।
কিন্তু আমরা এখন ফ্যানের স্পিড বাড়াচ্ছি 1 2 3 4 5, এই ক্ষেত্রে যে ফ্যান 5 নাম্বার স্পিডে চলছে বা 4 নাম্বার স্পিডে চলছে, তখন কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা কাউন্ট করতে পারছি না, কারণ বুলিয়ান অ্যালজেব্রার 0 আর 1 সীমাবদ্ধ। এক্ষেত্রে আমাদের সাধারণ চলক দরকার পড়বে। আমরা যদি পরবর্তী প্রশ্নে আসি, সমতা যাচাইয়ে এক্স নরের ব্যবহার। আমরা গত স্লাইডে দেখেছি যে ভিন্নতা যাচাইয়ে আমরা এক্স অর ব্যবহার করি। একইভাবে যদি প্রশ্ন আসে যে সমতা যাচাইয়ে এক্স নর গেট ব্যবহৃত হয়, ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা ওই একইভাবে দেখাবো এটার মূল পূর্ণরূপ, মূল ধারণাটা কি আমাদের। আর এক্ষেত্রে একই কথা আমরা বলছি, যদি এ বি একই হয় তাহলে আউটপুট 1 হচ্ছে, এ বি ভিন্ন হলে আউটপুট 0, তাহলে আউটপুটে অ্যাক্টিভ পাচ্ছি আমরা 1 কোনটায়, যদি এ ও বি একই হয়, তার মানে সিমিলার, তার মানে সমতা। এজন্যই যেহেতু আউটপুট অ্যাক্টিভ হচ্ছে যদি দুইটা ইনপুটের মান একই হয়, সেম হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আউটপুটে 1 পাচ্ছি, আউটপুটটা অ্যাক্টিভ হচ্ছে, সেজন্যই এটিকে সমতা যাচাইয়ের গেটও বলা হয়। আমরা পরবর্তী লেকচারে যদি আসি, সেক্ষেত্রে আমরা দেখছি যে নর গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে, বুঝিয়ে লেখো। এই ধরনের প্রশ্নে আসলে হচ্ছে আমরা বুঝি বিষয়গুলো, কিন্তু লিখতে গেলে সমস্যা আমরা বাঁধিয়ে ফেলি, কারণ হচ্ছে যে কিভাবে লিখবো, ভাষাটা কি আসবে। আসলে পরীক্ষা হল, এক্সামিনেশন হল একটা আলাদাই তোমাদের এক্সামের স্ট্র্যাটেজি দরকার। সেক্ষেত্রে আমরা বাহিরে বিভিন্ন কলেজে পড়ার সময় বা এমনি বাসায় যখন পড়ছি তখন পড়ার সময় যে থিমটা ডেভেলপ হয়, পরীক্ষার হলে আসলে আমাদের সেই থিমটা ওই সময় অতটুকু সময়ের মধ্যে কাজ করে না। এক্সামের স্ট্র্যাটেজির জন্য অনেক বড় একটা ইস্যু। তো পরীক্ষার হলে যাতে আমরা গুছিয়ে লিখতে পারি, তার জন্য আগে থেকে আমাদের প্রিপারেশনটা তৈরি করা উচিত। তো আমরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কীভাবে করব? আমরা বললাম যে নর গেটে এই ইনপুটকে যদি আমরা 2 বার দিচ্ছি তাহলে আমরা পাচ্ছি a প্লাস a সমান a, এখানে অর অপারেশন করা হয়েছে, তাই না? তো আমরা যদি যোগ করছি তাহলে এ পাচ্ছি, অর্থাৎ নর গেট দুইটি একই ইনপুট পেলে সেটিকে একটি নট গেটের মতো ব্যবহার করছে। কেন? এই যে আমরা এখন উপরে দেখছি, এক্ষেত্রে যোগের যে আমরা অর বললাম, অরে যদি উপরে পুরো ইউজ করে ফেলি নর গেট, তাহলে আমরা তো জানি একই রকম দুটি ভ্যারিয়েবল যদি আমরা যোগ করি, বুলিয়ান ভ্যারিয়েবল যোগ করি, তাহলে সেটা একটাই হয়ে যায়। সেক্ষেত্রে এ প্লাস এ সমান এই হলো এবং উপর পুরোটা থেকে গেল। তার মানে আমরা যদি নর গেট ইউজ করি, 2 বা ততোধিক আমরা যদি ভ্যারিয়েবলকে যোগ করে নর গেট ব্যবহার করি, সেটি একটি নটের মতো আচরণ করছে। এজন্যই আমরা এভাবে করে সুন্দরভাবে এটিকে ফুটিয়ে তোলার জন্য এই ভাষাগুলো ব্যবহার করতে পারি। পরবর্তী প্রশ্ন, এটি মেমোরি নয় কিন্তু মেমোরি ডিভাইসের মতো আচরণ করে, ব্যাখ্যা করো। আসলে মেমোরি যেটা, মেমোরি কিন্তু আমরা যেটাকে বলি সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটি ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারবে বা কিছুক্ষণের জন্য সংরক্ষণ করতে পারবে। কিন্তু আমাদের বেশ কিছু সার্কিট রয়েছে, বেশ কিছু ডিভাইস রয়েছে যেগুলো হচ্ছে আমাদের আচরণ করে মেমোরির মতো, কিন্তু অ্যাকচুয়ালি সেটি মেমোরি ডিভাইস নয়। যেমন আমরা হচ্ছে যে ফ্লিপ ফ্লপ তৈরি করার ক্ষেত্রে ল্যাচ ব্যবহার করি, ল্যাচ, এসআর ল্যাচ, এই ধরনের ল্যাচগুলোকে আমরা বলতে পারি এটি মেমোরি ডিভাইসের মতো আচরণ করে, কিন্তু অ্যাকচুয়ালি মেমোরি নয়। অথবা ফ্লিপ ফ্লপগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে মেমোরি ডিভাইসের মতো আচরণ করে, কিন্তু মেমোরি নয়। এখানে বলা হয়েছে মেমোরি হলো এমন একটি ডিভাইস বা জায়গা যেখানে ডেটা সংরক্ষণ করা যায়, তা কিছু সময়ের জন্য হোক বা স্থায়ীভাবে হোক। ফ্লিপ ফ্লপ তৈরি হয় নর বা ন্যান্ড গেট দিয়ে, মানে মূলত ল্যাচ দিয়ে তৈরি করা হয়। এটিতে যদি একটি ইনপুট সিগন্যাল দেওয়া হয় তাহলে সেটি পূর্বের অবস্থা ধরে রাখতে পারে, অর্থাৎ এটি অস্থায়ীভাবে 0-1 স্মরণ রাখতে পারে, 0-1 মেমোরিতে রাখতে পারে। তাই যদিও এটি কোনো র্যাম বা রোমের মতো পূর্ণ মেমোরি নয়, তবুও এটি একটি মেমোরি ডিভাইসের মতো আচরণ করছে, কারণ এটা কিছু সময়ের জন্য রাখছে, আবার পরবর্তী ডেটা আসলে সেটা আবার মুছে নতুন ডেটা নিয়ে নিচ্ছে। এজন্য এটি যদিও মেমোরি ডিভাইসের মতো আচরণ করছে, কিন্তু এটাকে আমরা মেমোরি বলতে পারছি না। তো আজকের লেকচারটাতে, আজকের আলোচনাগুলোতে আমরা খুবই কিছু ক্রুশিয়াল, খুবই আমাদের পরীক্ষার হলের জন্য মানে বলা যায় বিপজ্জনক, কারণ জ্ঞানমূলক অনুধাবনমূলকে আমাদের আসলেই খুব গুরুত্ব দেওয়া উচিত।
এটাই অনেকটা পরীক্ষা হলে আমাদেরকে কন্ট্রোল করে, আমাদের লেখাগুলোকে কন্ট্রোল করে, আমাদের মার্কস পাওয়াকে কন্ট্রোল করে। সেই জন্য আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হব, প্রিপারেশন নিব, এবং এই ধরনের ডিজিটাল ডিভাইসটাই হচ্ছে একটা অধ্যায় যেখানে এই ধরনের প্রশ্ন অনেক আছে, যেগুলো নিয়ে আমাদের প্র্যাকটিসের দরকার আছে। আমরা এই জন্য পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটিতে আমরা এগুলোর বাকি অংশগুলো আলোচনা করব। তোমরা আপাতত এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে থাকো, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে